তো তোমাদের বোর্ড কোয়েশনে 3 টাইপের কপি কলার ম্যাথ আসছে, এর বাইরে একটাও আসেনি। আমরা চেষ্টা করব এগুলো একটু করে শিখে ফেলার। তাহলে আসো আমরা কোনো ডিটেলস ভিডিও না, জাস্ট সিকিউ সলভিং এর জন্য যা লাগে এগুলো ডিটেলস ভিডিও হয়তো আমি সামনে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আসো আমরা একটু করে শুরু করি এগুলো। দেখো এখানে প্রথম ম্যাথের মধ্যে যেগুলো করছে, প্রথম ম্যাথের মধ্যে আমরা একটা জিনিস বুঝি। দেখো কপিকল মানে ওই যে আমরা দেখি না, এক পাশ দিয়ে একটা ভারী বর ঝুলানো হয়, আরেক পাশ দিয়ে একটা হালকা বর ঝুলানো হয়। এই ভারী বরের কারণে হালকা বরটা আস্তে আস্তে উপরে উঠে, আর এই হালকা বরের কারণে ভারী বরটা আস্তে আস্তে নিচের দিকে নামে। এই ধরনের এই ব্যবস্থাটাকে বলা হচ্ছে তোমার কপিকল বা পুলিও বলে অনেকে। এখন এই কপিকল বা পুলির ক্ষেত্রে দেখো তো, যেহেতু এই বস্তুটার ভর বেশি, তাহলে বস্তুটা নিচের দিকে পড়বে। এই বস্তুটার ভর কম, এই বস্তুর জন্য এই বস্তুটা কোন দিকে উঠবে? উপর দিকে উঠবে। এখন দুইটা বস্তু দেখো তো একটা সুতার মধ্যে যুক্ত না, দুইটা বস্তু একটা সুতা দিয়ে যেহেতু যুক্ত, মনে রাখবা যুক্ত বস্তুর ক্ষেত্রে ত্বরণের মান সবসময় সমান, অর্থাৎ প্রথম বস্তুর ত্বরণ যত হবে দ্বিতীয় বস্তুর ত্বরণও সেম হবে। তাহলে এই বস্তু যদি এ ত্বরণে উপরের দিকে উঠে, ঠিক একই ক্ষেত্রে এই বস্তুটাও এ ত্বরণে নিচের দিকে নামবে। বুঝতে পারছি? ত্বরণ সেম, যুক্ত বস্তুর ক্ষেত্রে ত্বরণ সেম। 1000টা বস্তু যদি একটার সাথে একটা যুক্ত থাকে, প্রথমটার বেগ যেমন ত্বরণ যেমন হবে, দ্বিতীয়টার ত্বরণ সেম হবে। তো এইখানের ক্ষেত্রে তোমাদেরকে কপিকলার ম্যাথ দিয়ে যে কোয়েশ্চেনটা করে সেটা বলা হচ্ছে ত্বরণের মান কত, মানে এখানে বস্তুদ্বয়ের ত্বরণের মান কত। তো আমাকে যদি এই ধরনের কোনো একটা কপিকল দেয়, তখন মনে রাখবা ত্বরণের মানের ক্ষেত্রে সব সময় যতগুলো বর থাকবে বরের যোগফল নিচে, বরের যোগফল নিচে। এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে ভরের যোগফলটা হবে নিচে, এবং বড় বর থেকে ছোট বরের বিয়োগফল হবে উপরে। তাহলে বড়কে m1, তাহলে m1 থেকে m2 টা বিয়োগ করব। বড় দেখো বরের যোগফল নিচে, উপরে থাকবে বড় বর থেকে ছোট বরটার বিয়োগফল, এর সাথে আমরা অভিকর্ষ ত্বরণ যেটা গুণ করব। তাহলে আমরা এখানে বস্তুদ্বয়ের আমরা ত্বরণটা পেয়ে যাব। তাহলে এখন আমরা হিসাবের সুবিধার জন্য জি এর মান ধরে নিছি কত? 10। নরমালি জি এর মান হয় 9.8। তাহলে আমরা 10 ধরে নিছি, এখন বসাই। এখানে m1 বস্তুটার ভর হচ্ছে 6 কেজি, m2 বস্তুটার ভর হচ্ছে 4 কেজি। m1 বস্তু হচ্ছে 6 কেজি বিয়োগ m2 হচ্ছে কত? 4 কেজি। সাথে আমরা জি এর মান 10 গুণ করব। দেখো তো আমাদের 6 থেকে 4 বিয়োগ করলে এটা হয় 2, আবার 6 এর সাথে 4 যোগ করলে হয় সেটা 10। এদিকেও আমাদের 10, তাহলে 10 10 কাটা। আমাদের এই কপিকলে এই বস্তুটার ত্বরণ কত চলে আসে? 2 ms ইনভার্স 2। তাহলে আমাদের যদি কখনো এই ধরনের ম্যাথ দিয়ে দেয় এবং বলে এই কপিকল থেকে বস্তুদ্বয়ের ত্বরণ বের করো, তাহলে ত্বরণের সূত্র আসবে কি? উপরে নিচে সবসময় বস্তুদ্বয়ের যোগফল নিচে, এবং উপরে বড়টা থেকে ছোটটা বিয়োগ, সাথে আমরা অভিকর্ষ ত্বরণ যেটা গুণ করব। সেম ভাবে আমরা এই ম্যাথের ক্ষেত্রে একটু করে আসি। এই ম্যাথের ক্ষেত্রে কি বলছে? এই ম্যাথের ক্ষেত্রে আমরা যদি একটু হিসাব করি, এই ম্যাথের ক্ষেত্রে দেখো তো কি বলা হয়েছে এখানে। এখানে এই ম্যাথের ক্ষেত্রে একটা বস্তু এখানে আছে, একটা কপিকল এখানে আছে। তো যেহেতু এই বস্তুটার ভর বেশি, তাহলে এ ত্বরণে সেটা কোথায় নামবে? নিচের দিকে নামবে। এবং এই বস্তুটা আমাদের কোথায় আসবে? এই বস্তুটা এ ত্বরণের সামনের দিকে যাবে, সেটা আমরা জানি, এটা আমরা সবাই জানি। তাহলে এই বস্তুটা নিচের দিকে আসবে, এই বস্তুটা সামনের দিকে যাবে। এটার ক্ষেত্রে প্রসেসটা কি? এটার ক্ষেত্রে তোমার প্রসেস হলো, তুমি এটার ক্ষেত্রে এর মান কিভাবে বের করবা, ত্বরণ এর মান কিভাবে বের করবা? ত্বরণ এর মান বের করবার নিচে সবসময় কি হবে? দুইটা বস্তুর যোগফল। নিচে সবসময় কি হবে? দুইটা বস্তুর যোগফল। তাহলে m1 প্লাস m2, নিচে সবসময় দুটো বস্তুর যোগফল। এবং উপরে কি হবে? উপরে কি হবে আমাদের? উপরে হবে আমাদের wait, আমরা একটু করে একটা জিনিস দেখি একটু করে। আর উপরে কি হবে? উপরে শুধুমাত্র দেখো এই বস্তুটা আর উপরে উঠতেছে না, শুধুমাত্র উপরে রাখবো কোনটা? এই প্রথম বস্তু যেটা থাকবে, ভারী বস্তুটার ভর থাকবে উপরে, এবং তার ভরের সাথে আমরা কি করব? অভিকর্ষ ত্বরণ জি এর মানটা আমরা গুণ করে দিব। তাহলে আমাদের ত্বরণের মান এখানে কিভাবে আমরা বের করব? এখানে এরকম যদি কোনো আমাদেরকে কোয়েশ্চেন দিয়ে দেয়, তখন আমরা এখান থেকে ত্বরণের মান বের করব। বস্তু দুটোটার যোগফল থাকবে নিচে, যেই বস্তুটার ভর বেশি সেটা থাকবে উপরে, এবং জি এর মান, তার সাথে আমরা জি এর মানটা গুণ করব, যেই মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের ত্বরণ। তাহলে আমরা মানটা বের করি। দেখো এখানে m1 এর ভর হচ্ছে 6 কেজি, m2 এর ভর হচ্ছে কত? 4 কেজি।
এবং m1 এর মান আমরা কত জানি 6 কেজি ইন্টু জি এর মান তো আমরা ধরে নিছি কত 10, তাহলে আমাদের 6 ডিভাইডেড বাই 6 সাথে 4 যোগ করলে হয় কত 10 ইন্টু 10, তাহলে কাটো, এটা কাটলে আমাদের এটার ত্বরণের মান হয় 6 ms/2। তাহলে আমাদের এখানের ক্ষেত্রে বস্তুদ্বয় এর ত্বরণের মান হচ্ছে কত 6 ms/2। এগুলো ডিটেলস ভিডিও আমি দিব, বাট আপাতত সিকিউর জন্য কি কি লাগতেছে এটা আমরা একটু করে দেখি। তাহলে আমরা বড়টা থেকে ছোট, বড় এবং ছোটটা যোগ করব নিচে, উপরে থাকবে হচ্ছে আমাদের বড়টা ইন্টু অভিকর্ষ ত্বরণ জি এর মান। এই ধরনের ম্যাথ থাকলে আমরা এভাবেই করব, এবং যদি এই ম্যাথটা থাকে তখন আমরা কি করব, যদি এই ম্যাথটা থাকে তখন ত্বরণের মান আবার সেম প্রসেস, আমাদের কি আবার সেম প্রসেস কিভাবে, এই যে আমাদের নিচে কি হবে, নিচে হবে তিনটা বস্তুর যোগফল নিচে, এটাকে যদি আমি m1 ধরি, এটাকে যদি আমি m2 ধরি, এটাকে যদি আমরা m3 ধরি, তাহলে তিনটা বস্তুর যোগফল হবে কোথায় নিচে, তিনটা বস্তুর যোগফল হবে নিচে, এবং উপরে শুধু হবে, উপরে কোনটা হবে, উপরে হবে বড়টা, বড় বড় থেকে ছোট বড়টা আমরা কি করব বিয়োগ করব, তাহলে বড় বড়কে m1, ছোটকে m2, এটার সাথে আমরা জি এর মান কি করে দিব গুণ করে দিব। আশা করতেছি আমরা এটা বুঝাইতে পারছি। তাহলে আমরা কি করব, আমরা আমরা কি করব, আমাদের যদি এভাবে কোনো একটা সিনারিও থাকে বা এভাবে যদি কোনো একটা প্রশ্ন দেওয়া থাকে, তাহলে আমরা সেটা কিভাবে করব, আমরা বড় বড় থেকে বড় সবগুলো বড়ের যোগফল নিচে দিব, উপরে দিব, বড় বড় থেকে ছোট বড়টা উপরে বিয়োগ করব, সাথে জি এর মানটা আমরা গুণ করে দিব। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে ত্বরণের মানটা বের করি, এর মানটা, তাহলে এর মানটা কত আসবে, এখানে m1 এর মান হচ্ছে 6 কেজি, m2 এর মান হচ্ছে তোমার 4 কেজি, এবং m3 এর মান কত 1 কেজি, এবং m1 থেকে m2 বিয়োগ করো, m1 হচ্ছে 6 কেজি আর m2 হচ্ছে 4 কেজি, তাহলে 6 থেকে 4 বিয়োগ করো, কিন্তু জি এর মান আমরা ধরে নিচ্ছি কত 10, তাহলে নিচে আসতেছে তোমার 11, উপরে আসতেছে 2 ইন্টু 10, তাহলে এই মানটা কত আসে একটু করে আমাদের দেখি, আমার হাতে এখন ক্যালকুলেটর নেই, এই মানটা একটু করে বের করে ফেলি, ঠিক আছে। আচ্ছা, এটা তো গেছে এখন নর্মালের ক্ষেত্রে, এখন আমাদের এই দুইটা কোয়েশ্চেনের ক্ষেত্রে একটু চেঞ্জ আসতে পারে, যে আমাদের এইরকম ফরম্যাট আসলে তো আমরা বের করতে পারবো, সবগুলোর ভরের যোগফল নিচে, উপরে বড়টা থেকে ছোটটা বিয়োগ করব, সাথে জি এর মানটা গুণ করব, তাহলে আমরা এই ধরনের জিনিসের আমরা বা এই কপিকলটা আমরা কি বের করতে পারবো, ত্বরণ এর মান বের করতে পারবো। কিন্তু এখানে একটু আমাদের চেঞ্জ আসে, বা একটু আমাদের একটু চেঞ্জ করে দেয় বা একটু রূপান্তর করে দেয়, ওই রূপান্তরটা যদি আমরা একটু করে দেখি, মনে করো আমাদের এই ম্যাথগুলো একটু চেঞ্জ করে দিছে, এই ম্যাথগুলো একটু কিভাবে চেঞ্জ করছে, মনে করো আমাদেরকে বলছে এটার ক্ষেত্রে চেঞ্জ করবে না, এটা এবং এটার ক্ষেত্রে একটু চেঞ্জ করতে পারে, কি চেঞ্জ করতে পারে দেখো তো, এই বস্তুটা একটা তলের উপর আছে না, এখানে একটা তলের উপর এই বস্তুটাকে রাখা হয়েছে না, তো অনেক সময় কি করে দেয় তোমাকে তলের ঘর্ষণ মান দিয়ে দিবে, তলে যে একটা ঘর্ষণ বল থাকে, আমরা জানি বস্তু যেদিকে গতি, এই যে আমরা যদি ঘর্ষণ নিয়ে একটু পড়তে চাই, আমাদের একটু ঘর্ষণ নিয়ে আমরা একটু পড়ি ফার্স্টে। এটা মনে করো একটা বস্তু, এটা হচ্ছে এম্বরের একটা বস্তু, তো তুমি কি করছো সামনের দিকে একটা বল প্রয়োগ করছো, এই বস্তুটাকে একটা ধাক্কা দিছো বা কোনোভাবে একটা বল প্রয়োগ করছো, সেটাকে আমরা বলতেছি এফ। এফ বল প্রয়োগ করার পর নিশ্চয়ই তুমি ধরে নিচ্ছ বস্তুটা সামনের দিকে গতিশীল, কোন দিকে, সামনের দিকে গতিশীল, তাহলে তুমি বস্তুটার উপর বল প্রয়োগ করার পর বস্তুটা কোন দিকে গতিশীল, সামনের দিকে গতিশীল, সামনের দিকে যদি গতিশীল হয় তার ত্বরণটাও কোন দিকে, সামনের দিকে, বুঝছি, ব্যাগটা কোন দিকে, তাও কোন দিকে, সামনের দিকে, কিন্তু তুমি একটা বস্তুর উপর বল প্রয়োগ করছো, বল প্রয়োগ করার পর বস্তুটা সামনের দিকে গতিশীল হয়েছে, তো তোমরা সেম ভাবে তুমি যদি অনেক বাতাস যখন হয়, যখন আমাদের এখানে ঝড় বা তুফান হয়, তখন আমরা জানি আমরা যখন বাতাসে চলতেছি মনে হয় বাতাস আমাদেরকে ধাক্কা দিচ্ছে, সেম ভাবে কারণ আমরা বাতাসের বিপরীত দিকে যদি চলতে চাই মনে হবে বাতাস আমাকে ধাক্কা দিচ্ছে, সেম এখানেও সেম, তুমি যখন কোনো একটা বস্তুকে ধাক্কা দিবা, এই বস্তুটা যে তলের উপর আছে, এই বস্তুটা যে তলের উপর আছে, এই বস্তুর গতির বিপরীতে সে একটা বাধা বল অনুভব করে বা একটা বল অনুভব করে, যে বস্তুটা তাকে সামনের দিকে যেতে বাধা দেয়, যেহেতু বস্তুটার ব্যাগ সামনের দিকে, তার মানে সামনের দিকে যাচ্ছে, তার গতিটা সামনের দিকে, এই গতির বিপরীতে সে একটা বাধা অনুভব করে, এই বাধাটাকে বলা হয় ঘর্ষণ বল। বাধাটাকে কি বলা হয়, তুমি একটা বস্তুকে ধাক্কা দিচ্ছ মানে বল প্রয়োগ করছো সামনের দিকে, তার মানে সে সামনের দিকে গতিশীল, তার গতির বিপরীতে সে একটা বাধা অনুভব করবে, তার
গতির বিপরীতে সে একটা কি অনুভব করবে, বাধা অনুভব করবে। এই বাধাটাকে বলা হচ্ছে আমাদের ঘর্ষণ বল। বুঝতে পারছি? গতির বিপরীতে কি কি আমাদের কি কাজ করে, ঘর্ষণ বল কাজ করে। তাহলে এখন তোমাদের এই প্রশ্নের মধ্যে একটু চেঞ্জ আনবে ঘর্ষণ বল দিয়ে। ঘর্ষণ বল দিয়ে একটু চেঞ্জ আনতে পারে, কিরকম চেঞ্জ আনবে সেটা আমি তোমাদেরকে একটু করে দেখাই। তোমাদেরকে এই যে বস্তুটা যেহেতু একটা তলের উপর আছে, তোমাকে এখানে হয়তো বা ঘর্ষণ বলের মান দিয়ে দিবে। তোমাকে হয়তো বা ঘর্ষণ বলের মান দিয়ে দিবে। যদি মনে করো ঘর্ষণ বলের মান দিয়ে দিছে, তখন তুমি কি করবা? তখন তোমার কি করবা, তুমি ঘর্ষণ দেওয়ার আগে তোমার ফর্মুলা ছিল কি, ঘর্ষণ বল দেওয়ার আগে তোমার ফর্মুলা ছিল এটার ক্ষেত্রে দুটোটার যোগফল নিচে এবং বড়টা থাকবে উপরে ইন্টু জি। এটা ছিল তোমার ঘর্ষণের ক্ষেত্রে। তাহলে আমি এই জিটা যেহেতু উপরের সাথে গুণ আছে, আমি একসাথে লিখলে m2g লিখতে পারবো। এটাকে লিখতে পারবো না? অবশ্যই লিখতে পারবো। যখন তোমাকে এখানে ঘর্ষণ দিয়ে দিবে, যেহেতু বস্তুটা সামনের দিকে, ত্বরণ সামনের দিকে, তার মানে বস্তুটা সামনের দিকে পড়তেছে, এর গতি সামনের দিকে। আর ঘর্ষণটা কাজ করে গতির বিপরীতে। ঘর্ষণটা কাজ করে কোথায়? গতির বিপরীতে। তার মানে তোমাকে কিছুই করতে হবে না, জাস্ট এখান থেকে এই ঘর্ষণের মানটা কি করে দিবা, বিয়োগ করে দিয়ে হিসাব করবা, তুমি ত্বরণ পেয়ে যাবা। বুঝছি? কিছু করতে হবে না, জাস্ট তোমাকে যদি এরকম একটা তলের ক্ষেত্রে ঘর্ষণ না দেয়, তাহলে তোমাকে একটা দেওয়ার দরকারই নেই। যদি ঘর্ষণ দিয়ে দেয়, তুমি জাস্ট এখান থেকে ঘর্ষণ বলের মানটা বিয়োগ করে দিবা, তাহলে তুমি পেয়ে যাবা কি, তোমার ত্বরণটা পেয়ে যাবা। এখানেও সেম কাজ। এই যে একটা তলের উপর দেখো তো বস্তুটা আছে না, একটা তলের উপর কি আছে, বস্তুটা আছে না। তাহলে এখানেও দেখো তো বস্তুটা কোন দিকে গতিশীল, যেহেতু এটা ভারী বস্তু, বস্তুটা নিচের দিকে পড়বে। এই বস্তুটার প্রভাবে এই বস্তুটাও কোন দিকে উঠবে, উপরের দিকে উঠবে। তার মানে এই বস্তুগুলো যাওয়ার চেষ্টা করবে কোন দিকে, সামনের দিকে। তো এর ত্বরণ কোন দিকে, তাইলে সামনের দিকে। আর আমরা জানি ত্বরণ সামনের দিকে মানে গতিও কোন দিকে, সামনের দিকে। আর গতির বিপরীতে কাজ করে আমাদের কোন বল, ঘর্ষণ বল। ওরা যদি ঘর্ষণ বল দিয়ে দেয়, আমরা ঘর্ষণ বল দেওয়ার আগের কি ছিল, আমাদের ত্বরণ বের করার সূত্র। ঘর্ষণ বল দেওয়ার আগের সূত্র ছিল তিনটা বস্তুর যোগফল নিচে এবং উপরে বড়টা, এবং আমাদের এইটা বাদে বাকি যে দুইটা বল থাকবে তাদের যোগফল উপরে, সরি তাদের থেকে বিয়োগফল, বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। এটার সাথে আমাদের কি গুণ ছিল, জিটা গুণ ছিল। এটা ছিল আমাদের ঘর্ষণ দেওয়ার আগে। এই যে ঘর্ষণ যদি না দেওয়া থাকে, ঘর্ষণ দেওয়ার আগে আমরা এভাবে এটার ত্বরণটা বের করছিলাম, ঠিক আছে। যদি তোমাকে ঘর্ষণ দিয়ে দেয়, বস্তুর গতি যেহেতু সামনের দিকে, ঘর্ষণটা কাজ করবে গতির বিপরীতে, তাহলে তোমাকে কিছুই করতে হবে না, জাস্ট এখান থেকে ঘর্ষণের মানটা কি করে দিবা, বিয়োগ করে দিবা। এখান থেকে শুধুমাত্র ঘর্ষণের মানটা কি করে দিবা, বিয়োগ করে দিবা, তাহলে তুমি এখান থেকে ত্বরণটা পেয়ে যাবে। বুঝছি নাকি বুঝি নাই? তাহলে তোমাকে যদি কোনো ঘর্ষণ দেয়, ফর্মুলা আগের মতো আসবে, শুধু উপরে একটু ওই ঘর্ষণের মানটা বিয়োগ করবা, এখানেও উপরে ঘর্ষণের মানটা কি করে দিবা, বিয়োগ করে দিবা। এখন তোমাকে মনে করো এখানে ঘর্ষণ বল দেয় নাই, তোমাকে এখানে ঘর্ষণ বল না দিয়ে তোমাকে এখানে বলছে যে ঘর্ষণ সহগ। মনে করো একটা ঘর্ষণ সহগের মান দিয়ে দিছে, ঘর্ষণ সহগের মান বলছে 0.2। এখানেও সেম কাজটা করছে, ঘর্ষণ সহগের মান দিয়ে দিছে। মনে করো ঘর্ষণ সহগের মান 0.2 দিয়ে দিছে। তখন তুমি ঘর্ষণের মান তো পাও না, পাইছো ঘর্ষণ সহগের মান। তখন ঘর্ষণ কিভাবে বের করবা, মনে রাখবা ঘর্ষণের মান হচ্ছে F সমান মিউ mg। F সমান কি, মিউ mg। মিউটা কি, মিউটা হচ্ছে যে আমরা ঘর্ষণ সহগ বলতেছি না, এই ঘর্ষণ সহগটাকে বলা হচ্ছে মিউ। এম মানে কি, এই তলের উপর যেই বস্তুটা থাকবে তার ভর। দেখো এখানে দুইটা বস্তু আছে, কিন্তু এই তলের উপর আছে কোন বস্তুটা, এই বস্তুটা না। তার মানে এই বস্তুটা হচ্ছে তলের উপর অবস্থিত বস্তুর ভর, তলের উপর থাকা বস্তুর ভর। তলের উপর যে বস্তু থাকবে তার ভর, তলের উপর থাকা বস্তুর ভর। এখানের ক্ষেত্রে এখানেও যদি ঘর্ষণ সহগের মান দিয়ে দেয়, আচ্ছা জি তো আমরা জানি জি মানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ, যেটাকে আমরা 9.8 বলি। আমরা বসাই দিব। এখানেও মনে করে এফ না দিয়ে ঘর্ষণ সহগ দিয়ে দিছে, এখানেও তাহলে তোমাকে আগে এফটা বের করে নিতে হবে। কিভাবে বের করবে এফটা, এফ এর মান বের করে মিউ এমজি দিয়ে। এটা হচ্ছে মিউ। এই মিউ মানে কি, ঘর্ষণ সহগ, ঘর্ষণ সহগ যে মানটা আমাদেরকে দিয়ে দিছে এখানে। আর এমটা কি, সেম। দেখো এইখানে এই বস্তুটাও ঝুলন্ত, এই বস্তুটাও ঝুলন্ত। তলের উপর আছে কোন বস্তুটা, শুধু এই বস্তুটা না, তাহলে তলের উপর যে বস্তুটা থাকবে সেটার ভর হচ্ছে এটা। এখানে এম হচ্ছে তলের উপরে যে বস্তুটা থাকবে, এখানেও যেমন তলের উপরে এই বস্তুটা আছে, ওই জন্য আমরা এখানে এম বসানোর ক্ষেত্রে এটা বসাবো।
এখানের ক্ষেত্রে m বল করার ক্ষেত্রে তলের উপর যেতে বস্তুটা আছে, তাহলে এখানে mটা হচ্ছে তলের উপর বস্তু, তলের উপর থাকা বস্তু, বস্তুর উপর। তাহলে আমরা এরপর যেটা গুণ করব, তাহলে আমরা কি পেয়ে যাবো, ঘর্ষণটা পেয়ে যাবো। তাহলে আমরা যদি ঘর্ষণটা পেয়ে যাই, তাহলে আমরা খুব সহজেই ম্যাথটা করে ফেলতে পারবো। আশা করতেছি আমরা ম্যাথগুলো